আজকের ভিডিওতে কথা বলবো মোটো G24 পাওয়ার এই ফোনটা নিয়ে। এই ফোনটা যদিও কিনা মার্কেটে অনেকদিন আগে আসছে, কিন্তু রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। যারা 10 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জে কোনো ফোন কিনতে যায় তাদের চোখে এই ফোনটা পড়ে থাকে। এবং এই ফোনটা দেখলাম যে বসুন্ধরা সিটি কিংবা যমুনার যে মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটা দোকানে এই ফোনটা অ্যাভেলেবেল এবং মানুষজন কিনে বলেই হয়তো অ্যাভেলেবেল। যার কারণে এই ফোনটা আমি এনে 2-4 দিন ইউজ করে দেখলাম যে এটার কী অবস্থা। আমার এক্সপিরিয়েন্স খুব বেশি একটা ভালো ছিল না। এই রিভিউটা মানে আমার এই যে মোটো G24 পাওয়ার ফোনটা, এটার রিভিউ আমার অন্যান্য রিভিউর মতো হবে না। এটার মানে স্পেক নিয়ে কোনো কথা বলবো না, এটার জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। যে এই ফোনটা যদি আপনি 14,000 টাকা দিয়ে কিনেন, মানে এটা যে 4128 ভেরিয়েন্টটা রয়েছে এটা 14,000 14,500 এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস রেঞ্জে আসলে এই ফোনটা নেওয়া উচিত হবে কিনা জাস্ট এটাই জানাবো। অন্যান্য কোনো রিভিউ যদি আপনি দেখতে চান তাহলে ফুল রিভিউ অন্য কোনো চ্যানেল থেকে দেখে আসতে পারেন, বাট এই ভিডিওতে কোনো ধরনের ফুল রিভিউ হবে না। জাস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো, কী কী প্রবলেম খুঁজে পেয়েছি এবং এই প্রাইস রেঞ্জে কী কী ভালো বিষয়গুলো খুঁজে পেয়েছি। আর এই মোটো G24 যে পাওয়ার ফোনটা রয়েছে এটা পেয়ে যাবেন MK মোবাইল পয়েন্টে। আপনি যদি এই ফোনটা নিতে চান তাহলে MK মোবাইল পয়েন্টের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও যদি কোনো ইউজড ফোন কিংবা আইফোন নিতে চান, সকল ধরনের ফোন কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফেসবুক পেজ এবং শপের অ্যাড্রেস সকল কিছুর লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। অন্যান্য ফোন কোম্পানি যে জায়গায় বক্সের মধ্যে শুধুমাত্র এই কেবলটা দিয়ে থাকে, সেই জায়গায় কিন্তু মোটরোলার এই 13-14 হাজার টাকার ফোনের মধ্যে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন। তাছাড়া এই বক্স নিয়ে কথা বলে অযথা সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। এই 3-4 দিন এই ফোনটাকে ইউজ করে আমি যে ভালো দিকগুলো খুঁজে পেয়েছি সেটাই শুরুতে বলি এবং পরে বলতেছি যে এই ফোনটার কী কী খারাপ দিক পেয়েছি। আমরা যারা 10 থেকে 15,000 টাকা বাজেটে কোনো একটা ফোন কিনতে যাই তাদের বাজেটটা কিন্তু অনেক বেশি টাইট থাকে এবং আমরা খুব কষ্ট করেই কিন্তু টাকা জমিয়ে এই টাকার দিয়ে ফোনটা কিনি। যদি আপনার কাছে টাকা বেশি থাকে তাহলে তো অবশ্যই ভালো ফোন কিনবেন। তো এই প্রাইস রেঞ্জে আসলে খুব ভালো একটা ফোন বর্তমান সময়ে পাওয়া যায় না। দেখা গেছে যে 2-4 বছর আগেও যে ভালো ফোনগুলো পাওয়া যেত সেইগুলোর প্রাইস এখন প্রায় 25,000 টাকার মতো হয়ে গেছে। তো সেই জায়গায় এখন 15,000-16,000 টাকা দিয়ে একটা ফোন কিনে আমরা খুব ভালো একটা গেমিং করতে পারি না, কিংবা ক্যামেরাও ভালো থাকে না, ডিসপ্লেও আহামরি ভালো থাকে না। ঠিক সেমভাবেই এই মোটো G24 পাওয়ার ফোনটার সাথেও এরকমই হয়েছে। যদিও কিনা এই প্রাইস রেঞ্জে এই ফোনটা যা যা অফার করতেছে আমার কাছে মোটামুটি ডিসেন্টই মনে হয়েছে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির একটা বিশাল বড় IPS ডিসপ্লে, যেটা HD+ এবং এতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকতেছে। এবং এই বাজেট রেঞ্জের যে ফোনগুলোতে রিফ্রেশ রেট থাকে মানে হায়ার রিফ্রেশ রেট, এগুলো একদমই বাজে একটা অবস্থা। এই ধরনের হায়ার রিফ্রেশ রেট না দিয়ে এটা যদি একটা ফুল HD ডিসপ্লে দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে একটু বেশি ভালো হতো। তাছাড়া এর ব্যাক সাইডে তাকালে দেখতে পারবেন দুইটা ক্যামেরা রয়েছে, বাট একটা ক্যামেরা কিন্তু একদমই ইউজলেস। 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। তাছাড়া এর যে মেইন লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে মোটামুটি ভালো ছবি তোলা যায়। কিন্তু এর ছবি তোলার পরে আপনি অনেক বেশি প্যারা খাবেন, কারণ এর ছবিটা তোলার পরপরই অনেক সময় ধরে এটা প্রসেস হয় এবং কিছু কিছু সময় দেখলাম যে 5 থেকে 7 মিনিট 8 মিনিট চলে যাচ্ছে কিন্তু এটার প্রসেস শেষ হচ্ছে না। ইভেন এমন কিছু ছবিও আমি এটা দিয়ে তুলেছি যেটা এখন পর্যন্ত প্রসেস হয়ে শেষ হয় নাই। ক্লিক করার সময় যে ঝিরঝির করতেছে, নয়েজ আসতেছিল, এরকম একটা পিকচার দেখতে পাইছিলাম। সেই রকম পিকচারই কিন্তু এটার মধ্যে থাকতেছে। এই স্যাম্পলগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এটার পিকচার কোয়ালিটিও আহামরি ভালো ছিল না, বাট এই দাম অনুযায়ী যদি বলতে চাই ভালো ছিল। কিন্তু এই যে প্রসেসের যে টাইমটা কিংবা ছবি প্রসেস করে আর ঠিকঠাক করতে পারে না, আনপ্রসেস একটা ছবি থেকে যায়, তো এই প্রবলেমগুলো কিন্তু অনেক বড় একটা ইস্যু। যে আপনি একটা জরুরি কাজে একটা ডকুমেন্টের ছবি তুললেন কিংবা একটা পিকচার তুললেন, যে পিকচারের কোনো ডিটেল নাই, বা একটা আপনি পেপারের ছবি তুললেন যে পেপারের কোনো ডিটেলই থাকতেছে না, লেখা পড়া যাচ্ছে না, এরকম ছবি কিন্তু এই ফোনটা তুলতেছিল মাঝে মাঝেই। তো এই বিষয়টা কিন্তু খুবই বাজে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ছবিগুলোর যে ওয়াটারমার্ক, মানে এটা থেকে আমি ওয়াটারমার্কটা এনেবল করে দিয়েছিলাম যাতে করে মোটরোলার ওয়াটারমার্ক থাকে। তো এই ওয়াটারমার্ক হয় কি যে অনেক সময় উপরে উঠে যায়। এই দুই একটা স্যাম্পল দেখেন বুঝতে পারবেন যে ওয়াটারমার্ক উপরে উঠে যায় কিংবা ওয়াটারমার্ক উল্টে যায়, এই ধরনের কিছু প্রবলেম হচ্ছিল। তাছাড়া এতে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে এইটার ছবিও একদমই ডিসেন্ট ছিল, খুব বেশি একটা আহামরি ভালো না। কিন্তু এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো থেকে কিন্তু আমরা এর থেকে ভালো ছবি আশা করতেও পারি না। এর ফ্রন্ট ক্যামেরা সেলফিতেও কিন্তু মাঝে মাঝে প্রসেসের ঝামেলা হচ্ছিল। যেরকম এই পিকচারটা দেখেন যে কেমন ফেসটাকে অনেক বেশি স্মুথ করে দিয়েছে, বাহিরের যে অন্যান্য কালার রয়েছে সেই কালার এনে ফেসের মধ্যে দিয়ে দিয়েছে। এই ধরনের অনেক প্রবলেম হচ্ছিল, কালার অনেক বেশি শিফট করতেছিল, দেখা যাচ্ছে ঠিকঠাক কালার ধরে রাখতে পারে না, এই ধরনের নানান প্রবলেম কিন্তু এর ফ্রন্ট ক্যামেরাটাতেও ছিল। আর এর ভিডিও কোয়ালিটির কথা যদি বলি তাহলে এই ভিডিওগুলো দেখেন যে কত বেশি সেই কি ছিল। ভিডিওগুলো একদম স্টেবল না এবং ইউজলেস ভিডিও বলতে পারেন। আপনি যদি একদম স্টিল কোনো এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করেন তখন হয়তো বা এই ভিডিওটা ইউজফুল হবে। তাছাড়া যদি আপনি মুভ করেন মানে হাঁটা অবস্থায় কোনো ভিডিও করেন সেই ভিডিওগুলো কোনো অবস্থাতেই কিন্তু ইউজফুল না, বা আপনি ম্যাক্সিমাম টাইমে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনি এখন বলতে পারেন যে এই ক্যামেরা দিয়ে কি হবে। এই ফোনগুলো যারা কিনে থাকে 10 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জে, তারা ফোনের ক্যামেরার জন্য কিনে না, হয়তো বা তারা মুরব্বী মানুষজন এই ফোনগুলো ইউজ করে
করবে, না হলে ফোন সে একজন নতুন মানে ইউজ করতেছে, ছোট বাচ্চারা, তো সেই জায়গায় দেখা যায় তাদের জন্য ক্যামেরাটা এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ফোনে ভিডিও কল কিংবা টুকটাক ভিডিও করতে পারলে এনাফ। এই কাজগুলো কিন্তু আপনি অনায়াসেই এই ডিভাইসটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। এর পারফরমেন্সের কথা যদি বলি, এটাও আহামরি একদম ভালো ছিল যে বিষয়টা এরকম না। এর পারফরমেন্স যেই রকম দিচ্ছিল আমার মনে হচ্ছিল যদি আপনি হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখেন তাহলে আপনার জন্য এনাফ। কিন্তু আপনি যদি একটু হেভি কিছু করতে যান, মানে একটু মাল্টিটাস্কিং করতে যান, তার আগে একটু বলে নিচ্ছি যে আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে 4128 ভেরিয়েন্ট। হয়তোবা আপনি যদি 6128 নেন এর থেকে একটু বেটার পারফরমেন্স পেতেও পারেন। যদি আপনি একটু বেশি মাল্টিটাস্কিং করতে যান, 3-4টা অ্যাপ একসাথে রান করাতে যান, তখন কিন্তু প্রচুর পরিমাণে ল্যাগ করে, ইভেন মাঝে মাঝে হ্যাংও করে, ঠিকঠাক কাজ করে না, এরকম প্রবলেম আমি খুঁজে পেয়েছি। তাছাড়া যখন এই ফোনটাকে আমি চার্জ দিচ্ছিলাম, মানে ফুল চার্জ হওয়ার পরে 2-3 মিনিট এটা কাজই করে না, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে, ডিসপ্লেতে জাস্ট মোটরোলা লোগো এসে থাকে, এই ধরনের কিছু আমি টুকটাক প্রবলেম পেয়েছি, যেটা আমার মনে হচ্ছে হয়তো আমার ডিভাইসেও প্রবলেম থাকতে পারে। আপনি 2-একটা রিভিউ দেখেন তাহলে হয়তো আরো একটু ভালো ধারণা পাবেন। এটাতে কিন্তু এসওসি হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85। আমার কাছে একটা G85 এর ফোন রয়েছে, যেই ফোনটাকে আমি গত 4 বছর যাবত ইউজ করতেছি। সেই ফোনটাতে আমি অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি। সেই ফোনটার নাম এবং মডেলটাও বলে দেই, সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট 10 একটা ফোন রয়েছে। সেইটা আমি শিওর না যে G85 বা G80 এই দুইটা থেকে একটা প্রসেসর হওয়ার কথা, এবং সেটা ছিল 6128, যেটা স্টিল নাও অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। বাট এই মোটরোলার ফোনটা কেন জানি এত ভালো পারফরমেন্স দিতে পারতেছে না, যেটা আমার কাছে মনে হচ্ছে যে র্যাম কম হওয়ার ফলে হয়তো বা র্যাম ম্যানেজমেন্ট এত ভালো করতে পারতেছে না। তাছাড়া যেই বিষয়টা আমার কাছে ভালো লাগছে মোটরোলা, সেটা হচ্ছে এতে থাকা স্ট্রক অ্যান্ড্রয়েড। হ্যাঁ, মোটরোলা যদিও এটাকে স্ট্রক অ্যান্ড্রয়েড দাবি করে না, বাট এটা কিন্তু 99%ই কিন্তু স্ট্রক অ্যান্ড্রয়েডের মতোই, এবং আপনি এটার মধ্যে একদমই ক্লিন একটা ইউআই পাবেন। মোটরোলার হয়তো বা 2-একটা ব্লুটুথ পেতেও পারেন। তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম টাইমই এর সফটওয়্যারটা খুবই ভালো ছিল। আর এই ফোনটা নেওয়ার অন্যতম একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে এতে থাকা 6000 mAh এর একটা ব্যাটারি। হ্যাঁ, এই ফোনটা যারা কিনে থাকবে তারা ম্যাক্সিমাম টাইম হয়তো আউটডোর ইউজ করবে, প্রচুর পরিমাণে ফোনে কথা বলবে, এই ধরনের লোকজনই কিন্তু কিনে থাকবে বা টুকটাক গেমিং করবে, তাদেরকে খুবই ভালো একটা সাপোর্ট দিতে পারবে এতে থাকা 6000 mAh এর যে বিশাল ব্যাটারিটা রয়েছে সেটা। এই ফোনটাকে আমি 2 দিন ইউজ করেও দেখেছি যে এটার চার্জ কমতেছিল না। হ্যাঁ, আমি এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে একদমই ইউজ করি নাই, হয়তো বা অন্য ডিভাইস ইউজ করছি এর সাথে, তো সেই জায়গায় দেখা যায় যে 2 দিন আমার চলে যাচ্ছিল। যদি আপনি এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেন তারপরেও আপনাকে 1.5 দিন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে এই ফোনটি। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই ফোনের খারাপ দিক নিয়ে আমি ভিডিও শেষে কথা বলবো, কিন্তু ভিডিও শেষ করতে এসে আমি দেখলাম যে অলরেডি এর খারাপ বিষয়গুলো নিয়ে আমি ভিডিওর ভিতরেই কথা বলে ফেলেছি, এবং আপনারাও হয়তো বা এই উত্তরগুলো পেয়ে গেছেন। আপনারা যদি এই বিষয়গুলো একটু কনসিডার করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে এই ফোনটা আপনি নিতে পারেন। এবং হ্যাঁ, আবারও বলতেছি, যদি আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, ফেসবুক চালাবেন, টুকটাক গেমিং করবেন, তাহলে আপনি এই ডিভাইসটা নিতে পারেন। তাছাড়া আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দরকার এবং খুব তাড়াতাড়ি চার্জও হয়, তো সেই জায়গায় যদি আপনি এইসব জিনিস করতে যান তাহলে আমার মনে হয় যে এই মোটরোলা G24 পাওয়ার যে ফোনটা রয়েছে সেটা আপনি নতুন নিতে পারেন। তারপরে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এই ফোনটা নেবেন কিনা। তাছাড়া জানেন যে আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু ইউজড ফোনের রিভিউ করে থাকি, তো এই প্রাইস রেঞ্জে কিন্তু কোনো ইউজড ফোন নাই, যেগুলো আছে এগুলো একদমই মানে নেওয়ার যোগ্য না, খুবই বাজে। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই ফোনগুলো কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। তো এই ভিডিওতে স্পেসিফিকলি কোনো বিষয় নিয়ে আমি কথা বলি নাই, সেটা হয়তো বা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এবং আপনারা বুঝতেই পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।